এ কিসের সার্টিফিকেট দিচ্ছে? পিএইচডি ইন অ্যাস্ট্রোলজি, ডক্টরেট অ্যাস্ট্রোলজি হয় নাকি? তুমি আজকে জ্যোতিষটা কি হয়েছে বলো তো? ABCDটা শিখলো, চেম্বার খাটিয়ে বসে বললো। লাইসেন্সিং প্রক্রিয়া নেই জ্যোতিষে। সার্টিফিকেট তুমি কিনতে পারবে পয়সা দিয়ে, কোনো ভ্যালু নেই। ইনস্টিটিউট গুলো চলছে শুধু ব্যবসা দিয়ে। ডক্টর অফ অ্যাস্ট্রোলজি হয় নাকি? টাকায় ফাঁকায় জমালে একটা বাড়ি কিনবো, একটা বাড়ি কিনলে খোঁজ পেলে একটা বাড়ি আছে, রেডি বাড়ি। এবার যে ভদ্রলোক বাড়িটা বিক্রি করছে, দেখা গেলো সে দেনাগ্রস্ত হয়ে ওই বাড়িটা বিক্রি করে দিয়ে, তুমি কিনে নিলে, তুমি ঢুকলে, ব্যাস তোমার জীবনও খারাপ শুরু হয়ে গেল। হতে হবেই হবে, মিলিয়ে নিন। যে জোর দিয়ে কথা বলছে, যার গলার জোর বেশি, তার ভয়েসের সাথে বাক্যের সঙ্গে রবি মঙ্গলের প্রভাব আছেই আছে। জোর দিয়ে মিথ্যা কথা বলতে হবে। যারা রাজনীতিবিদ করছেন প্রপার, জোর দিয়ে মিথ্যা কথা। কুণ্ডলিতে দেখা গেল কারোর মঙ্গল রাহুর নক্ষত্রে বসে আছে, কুণ্ডলিতে মঙ্গল আদ্রা শতবিশা সাথীতে বসে আছে। খুব বেসিক জ্যোতিষের বেসিক প্রেডিকশন। তার গলায় দড়ি দেওয়ার টেন্ডেন্সি আসবে। দেখো, গলায় দড়ি দিয়ে মারা গেছে, এই কোষ্ঠীগুলোকে ফলো করো। 8-এর সাথে রাহুর কানেকশন, মঙ্গলের সাথে রাহুর কানেকশন, নক্ষত্রিক কানেকশন। এটা আমরা স্তন বলি। স্তন বৃন্তে যদি চুল থাকে, তার প্রতি হানি হবেই, হাজবেন্ড মারা যাবেই। মেলাক না, এত ভিউয়ার দেখছে, মেলাক না। এবং তুমি মেলাবে 100-র মধ্যে প্রায় 55-60% লোকের মাথা কাটা গেছে। হ্যাঁ, খেয়াল করে দেখো। কারণ 100-র মধ্যে প্রায় 60 ভাগ লোকই তো মাঙ্গলিক। মাঙ্গলিক মানে হাই এনার্জি। সব নারীদের দাঁতের মাঝখানে ফাঁকা থাকে, এদের কিন্তু দাম্পত্য সম্পর্ক সমস্যা হবেই হবে। এদের 80-90 ভাগ ক্ষেত্রে স্বামীর সাথে ডিটাচমেন্ট হয়। একদম ভিউয়ার্সরা মেলা হিরে পড়ছি, পোখরাজ পড়ছি, সমস্ত নবগ্রহ রত্ন এবং যত ক্রিস্টাল, এই ক্রিস্টাল থেরাপি এর সূত্রপাত কিন্তু মিশরীয় জ্যোতিষ চর্চার প্রতিকার হিসেবে। ব্যাবিলনে জ্যোতিষ চর্চার অত্যন্ত পরিমাণে ছিল, এবং মিশরীয়রা ব্যাবিলন থেকে, রোম থেকে ভারতবর্ষে জ্যোতিষ শিখতে এসছেন, বৈদিক জ্যোতিষ শিখতে। ভারতবর্ষে যে জ্যোতিষ চর্চার প্রচলন, নালন্দা, তক্ষশিলা, এর বহু প্রাচীন থেকে শুরু হয়েছে। মানে পৃথিবীর যে কটা সিভিলাইজেশন সর্বপ্রাচীন মিশরীয় সিভিলাইজেশন, সেখানে কিন্তু জ্যোতিষ চর্চা ছিল। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে আমাদের সাথে কে আছে সেটা অলরেডি আপনারা দেখেছেন, তাই ক্লিক করেছেন। একটু কথা বলি, একটা সিনেমার কথা বলি, যেটা হচ্ছে রাধেশ্যাম, প্রভাসের। আশা করি আপনারা দেখেছেন। ওখানে একটা খুব এনার্জেটিক একটা জায়গা ছিল, যেখানে প্রভাস গিয়ে বলল যে আপনি বেঁচে যাবেন, তো আপনি তো মরবেন না। যারা সিনেমাটা দেখে তারা বুঝতেই পারছে যে হিরোইনকে বলা হচ্ছে, কিন্তু তার যে বাবা বা তার যে একজন যে আত্মীয় ছিলেন, তিনি ডাক্তার ছিলেন, তিনি বলছেন যে না, ওই রোগের কোনো চিকিৎসা হবে না। সে জ্যোতিষ একদমই বিশ্বাস করতেন না। তখন প্রভাসকে বলা হয় যে আমি কতগুলো হাতের ছাপ দিই, যদি আপনি বলে দিতে পারেন। সিনেমাটা আশা করি মনেই পড়ছে, এবং এই সিনেমার যেই জায়গাটা কিন্তু পুরোপুরিভাবে নেওয়া হয়েছে দ্য কিরো। এবার আপনারা ভাববেন কিরোকে, ওয়ার্ল্ডের নাম্বার 1 পামিস্ট, সেখান থেকে এই সিনটা নেওয়া। তো আজকে সূর্যদার সাথে কিন্তু আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। প্রচণ্ড ইন্টারেস্টিং হয়েছে, এবং কিছু কিছু ভণ্ড অ্যাস্ট্রোলজারদের কিন্তু গায়ে লাগতে পারে, তারা প্লিজ স্কিপ করে এগিয়ে যেতে পারেন। কিন্তু যারা চাইছেন যে আজকে একটু জ্যোতিষটা শিখি এবং জ্যোতিষের দ্বারা আমি নিজেকে একটু শিক্ষিত হই, তাদের জন্য আজকের এই পডকাস্টটা। বেশি দেরি করবো না, কিন্তু যেটা বলে থাকি সবসময়, সূর্যদা আমার সাথে যেভাবে যোগাযোগ করেছে সেই নাম্বারটা অলরেডি আপনাদের স্ক্রিনে ব্লিঙ্ক করছে। এবং আপনারা যদি চান আমাদের কেকে পডকাস্টে কিছু কথা সারা বিশ্বের বাঙালির কাছে রাখতে, তার জন্য অলওয়েজ ওয়েলকাম। এবং যদি এটাও চান কোনো রকম প্রমোশনাল কাজ করতে, তার জন্য অলওয়েজ ওয়েলকাম ডাইরেক্ট সূর্যদার কাছে। কেমন আছো দাদা? খুব ভালো আছি। আর আজকে আমরা যখন স্টার্ট করব, আজকে যেটা হচ্ছে যে জ্যোতিষী তো তোমার একটা মানে রক্তে তোমার, তার সাথে সাথেও আমি আজকে জানতে চাইবো যে আমাদের ভারতবর্ষেও মানে একটা জ্যোতিষের একটা সময় ছিল, কারখানা ছিল। মানে তারা এমন এমন কিছু গণনা করেছেন, এবং বিদেশ থেকে মানুষরা এসে এখানে শিখে গেছেন। তাদের ব্যাপারে একটু তোমার কাছে জানতে চাইবো দাদা, যদি তুমি রাখো এই ব্যাপারটা। পৃথিবীর সর্বপ্রাচীন যে জ্যোতিষ চর্চাগুলো বা জ্যোতিষ নিয়ে চর্চা হতো, সেটা নিয়ে একটু বলি। প্রথম হচ্ছে বৈদিক জ্যোতিষ, যা আমাদের জম্বুদ্বীপীয় বা শাকদ্বীপীয় জ্যোতিষ। শাকদ্বীপীয়দের জ্যোতিষ সম্পর্কে অনেকে জানে না। তো শাকদ্বীপীয়রা হচ্ছে অ্যাকচুয়ালি জ্যোতিষ চর্চার সব থেকে
শীর্ষে বিরাজ করতেন। ও শাকদ্বীপীয় ব্রাহ্মণদেরকে বলা হতো মগ ব্রাহ্মণ। মগ কথার অর্থ সব থেকে উঁচু শ্রেণীর ব্রাহ্মণ। যখন শ্রীকৃষ্ণের সময় শ্রীকৃষ্ণের পুত্র যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন তার সূর্য যজ্ঞের দরকার পড়েছিল, সূর্যদেবের, এবং যার তিথি নক্ষত্র নির্ণয় এবং সূর্যদেবের যজ্ঞ অ্যাকুরেটভাবে করতে জানতেন কেবল শাকদ্বীপীয় ব্রাহ্মণরা। শ্রীকৃষ্ণ তখন শাকদ্বীপ থেকে 18টা শ্রেণীর ব্রাহ্মণকে জম্বুদ্বীপে নিয়ে এসেছিলেন। জম্বুদ্বীপ মানে বর্তমান ভারতবর্ষ। তাহলে এই যারা শাকদ্বীপীয়, যেমন বশিষ্ঠ মুনি, উনি কিন্তু শাকদ্বীপীয়। কুষাণ সম্রাট কনিষ্ক, উনি কিন্তু শাক্য বংশীয় রাজা, এবং কুষাণ সম্রাট কনিষ্কের ভারত শাসনের সময় ভারতবর্ষে সনাতন ধর্মের পুনরুদ্ধার হয়েছে, যেটা পুরো বুদ্ধিজমে চলে গেছিল। শাক্য বংশীয় যারা জ্যোতিষী, শাক্য বংশীয় যারা ব্রাহ্মণ, তারা সর্বোচ্চ শ্রেণীর ব্রাহ্মণ। এবং আমি যে বারবার বলি শাস্ত্র জ্ঞানী, সেই ব্রাহ্মণ কিন্তু কেবল শাকদ্বীপীয় ব্রাহ্মণরাই। না না, ডিস্টার্ব করতে আসিনি, কিছু কথা বলতেছি। যেটা হচ্ছে যে কেকে পডকাস্টে এসে যদি আপনারা চান কিছু ঘটনা যেটা আমাদের সারা বিশ্বের বাঙালির কাছে কিছু নতুন ইম্প্যাক্ট দিতে পারে, সেই জন্য আসতে পারেন। বা ধরুন কোনো রকম প্রমোশনাল কাজ, সেই জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা দেখেছেন আমরা কীভাবে কাজ করে থাকি, নাম্বার দিয়ে দিই স্ক্রিনের মধ্যে। এটা কিন্তু একমাত্র কেকে পডকাস্টই প্রথম শুরু করে। লাস্ট হচ্ছে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স, বুঝতে পারছেন না যে কী করলে বা কার কাছে গেলে ভালো হতে পারে, তার জন্য কেকে পডকাস্ট এবং যে নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে, কল করুন, আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। থ্যাংক ইউ। ঘটনায় যাওয়া যাক। আর ভারতবর্ষে যে জ্যোতিষ চর্চার প্রচলন, নালন্দা, তক্ষশিলা, এর বহু প্রাচীন থেকে শুরু হয়েছে। মানে পৃথিবীর যে কটা সিভিলাইজেশন সর্বপ্রাচীন, মিশরীয় সিভিলাইজেশন, সেখানে কিন্তু জ্যোতিষ চর্চা ছিল। এবং আজকে যে আমরা রত্ন প্রতিকার পড়ছি, রবির জন্য আমরা চুড়ি পড়ছি, জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে যে যদি কারোর রবি পীড়িত থাকে তাহলে ক্যাটসাই ধারণ করা হোক পীড়িত রবির জন্য। আবার হিরে পড়ছি, পোখরাজ পড়ছি, সমস্ত নবগ্রহ রত্ন এবং যত ক্রিস্টাল, এই ক্রিস্টাল থেরাপি এর সূত্রপাত কিন্তু মিশরীয় জ্যোতিষ চর্চার প্রতিকার হিসেবে। ব্যাবিলনে জ্যোতিষ চর্চার অত্যন্ত পরিমাণে ছিল, এবং মিশরীয়রা ব্যাবিলন থেকে, রোম থেকে ভারতবর্ষে জ্যোতিষ শিখতে এসছেন, বৈদিক জ্যোতিষ শিখতে এসছেন বহুত বড়। সব থেকে বড় কথা, কিরো ভারতবর্ষে এসেছিলেন জ্যোতিষ শিখতে। তার থেকে বড় হস্তরেখাবিদ বিশ্বের কে রয়েছে? কিরোর জ্যোতিষ চর্চা, কিরোর জ্যোতিষ অধ্যয়ন, কিরোর সমুদ্রবিদ্যা অধ্যয়ন সমস্তটাই ভারতবর্ষে। এবং কিরো সম্পর্কে, ইনি কি আমেরিকান ছিলেন তো মনে হয়? কিরো সম্ভব, কিরো কোন দেশে আমি নিজেও ভুলে গেছি, সম্ভবত কিরো লন্ডনের ব্যক্তি ছিলেন, সম্ভবত, আমি ভুল হতে পারি, লন্ডনের ব্যক্তি ছিলেন। এবং কিরোর একটা অসাধারণ একটা কৃতিত্ব, 2 মিনিট একটু বলবো। কিরোর সামনে কিছু ব্যক্তির হাতের ছাপ, মানে হাতে কালি লাগিয়ে সেই ছাপটা সাদা কাগজের মধ্যে রেখে কিরোর সামনে রাখা হয়েছিল, এবং কিরো এক এক করে হাতে ছাপ দেখছিলেন, এবং তাকে পরীক্ষা চলছিল। এবং এটা ঘটছিল আমেরিকাতে, যখন প্রশ্ন উঠছিল যে জ্যোতিষ বা সমুদ্রবিদ্যা সত্যি কি মিথ্যে। কিরো এক এক করে হস্তরেখা বিচার করছেন এবং বলছেন এই ব্যক্তি পেশায় ডাক্তার ছিলেন এবং একটি দুর্নীতির কাজে যুক্ত হয়েছেন, হয়ে ইনি কারাদণ্ড হয়ে জেল কাটছেন। আরও একটি হাতের ছাপ দেখলেন, দেখে তার সম্পর্ক নির্ভুল প্রেডিকশন করলেন। তারপর একজন মহিলা এলেন, তার হাত দেখলেন, দেখে বললেন আপনি আপনার পেশা ত্যাগ করুন, নাহলে কিন্তু খুন হতে হবে আপনাকে। সেই মহিলা আমেরিকার গোয়েন্দা দপ্তরে ছিলেন, এবং পরবর্তীকালে তিনি সেভাবেই খুন হয়েছিলেন। এবং অনেক বিষয়, এবং সব থেকে বড় কথা, ম্যাজিক বা কোনো ভগবান ওনার কানে দিয়ে দিত এটা নাকি? না, এটা পড়া যায়, এবং এতটা অ্যাকুরেসি পড়া যায়। সমুদ্রবিদ্যা মানে হস্তরেখা, মাথার চুল থেকে পায়ের নখ অবজারভেশন করে বলা যায়। যেমন ধরো একটা প্রাণী বিশেষজ্ঞ একটা প্রাচীন ফসিলস জীবাশ্ম থেকে বলতে পারে এই প্রাণীটা কোন গোত্রের, কোন শ্রেণীর, তার শারীরিক বিবরণ, সে কতদিন প্রাচীনের জীবাশ্ম এটা। একজন প্রত্নতত্ত্ববিদ যেমন মাটির তরা খনন করে বলতে পারেন এই সভ্যতাটা কতদিনের ছিল, ইতিহাসে কি কি ছিল। সেরকম একজন জ্যোতিষ বা জ্যোতিষী আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ চিহ্ন দেখে বলতে পারে যে এই ব্যক্তির সাথে কি ঘটেছে, কি চলছে, কি ঘটবে। যেমন বলি, তোমরা দেখো আমার কপালে খেয়াল করে একটা ছোট্ট কাটা চিহ্ন আছে, এই চিহ্নটাকে প্রাচীনকালে মাঙ্গলিক চিহ্ন বলা হতো। তুই মাঙ্গলিক বলতে গেলে? না, আমার মাঙ্গলিক নেই,
কিন্তু এই চিহ্নটাকে মাঙ্গলিক বলা হতো। হ্যাঁ, আমার চন্দ্রকুণ্ডলীতে অবশ্যই আমি মাঙ্গলিক, এবং আমার যে সময় জন্ম হয়েছে ধরো পুরো সন্ধিক্ষণ সময়, মানে আমি জন্মেছি ধরো 7:12 নাগাদ, আর 7:13 লগ্নটা পাল্টে গেছে, এরকম একটা ব্যাপার। তো ওই সন্ধিক্ষণে জন্মেছি, ঠিক আছে। তো ওখানেও একটা ক্যালকুলেশনের সমস্যা আছে, আমার লগ্ন আসল লগ্ন কোনটা, ঠিক আছে, যাই হোক সেটা আলাদা। তারপর ধরো আমি তোমাকে বলছি, যেসব নারীদের দাঁতের মাঝখানে ফাঁকা থাকে, এদের কিন্তু দাম্পত্য সম্পর্ক সমস্যা হবেই হবে। এদের 80-90 ভাগ ক্ষেত্রে স্বামীর সাথে ডিটাচমেন্ট হয়। একদম ভিউয়ার্সরা মেলাক না, সমুদ্রের ভিতরে দু একটা পয়েন্ট বলছি। খুব জোরে হাসে যারা, প্রথম সম্পর্ক ভাঙবেই ভাঙবে, সাংঘাতিক কষ্ট হবে, খুব জোরে হা হা করে হাসে, মহিলাদের কথা বলছি, হতেই হবে। দেবে একটা শ্রেণীর লোক বসে আছে, কন্টিনিউ পা দুলিয়ে যাচ্ছে, কন্টিনিউ পা দুলিয়ে যাচ্ছে, এদের জীবনটা আনস্যাটিসফ্যাকশনের, এদের মার্কেটে বদনাম আছে, এদেরকে কেউ বিশ্বাস করে না, ট্রাস্ট করে না, হতেই হবে। এরকম প্রচুর চিহ্ন আছে শরীরে, নানা রকম চিহ্ন। এবং দেখবে যাদের কপালে ছোট্ট একটা কাটা দাগ আছে, এদের হৃদয় খুব বড় হয় অধিকাংশ ক্ষেত্রে। এবং কাটা দাগটাকে দেখতে হবে যে ওটা কি ধরনের কাটা। মাঙ্গলিকের যে কাটাটা আমি বলি, সেটা 1 থেকে 15-18 বছরের মধ্যেই হয়, পড়ে যাবে, পড়ে গিয়ে কেটে যাবে। এবং তুমি মেলাবে 100-র মধ্যে প্রায় 55-60% লোকের মাথা কাটা দাগ আছে। হ্যাঁ, খেয়াল করে দেখো, কারণ 100-র মধ্যে প্রায় 60 ভাগ লোকই তো মাঙ্গলিক। মাঙ্গলিক মানে হাই এনার্জি। দাদা, আমার আমার শরীরে একটা দাগ আছে, যেটা হচ্ছে যে আমার এই চেস্ট, মানে এই চেস্টে একটু নিচে একটা জরুল আছে। হ্যাঁ, তো এটা কি কোনো রকম ভাবে তুমি বলতে পারো যে এটা কেন? দেখো, বুকে জরুল, পেটে জরুল, ঠোঁটের নিচে জরুল, হ্যাঁ। নাকের নিচে, আঙুলে তিল, তালুতে তিল, পায়ের তলায় তিল, প্রত্যেকটা তিলের একটা করে ব্যাখ্যা আছে। কপালে তিল, কপালে তিল ভাগ্যহীনা, হতেই হবে। ঠোঁটের নিচে তিল, মিথ্যা কথা বলবে। এবং তিল কিন্তু খুব সৌন্দর্যকে ইয়ে করে। হ্যাঁ, বুকে বুকে তিল যদি কারোর থাকে, হুম। হৃদয়বান হবে। মহিলাদের বুকে তিল একাধিক জায়গায় সম্পর্ক করবেই, স্যাটিসফ্যাকশন আসবে না। বুকে তিল যেমন হৃদয়বান, বুকে তিল একাধিক জায়গায় সম্পর্ক করায়। পেটে তিল খেতে ভালোবাসবে, খাদ্যরসিক। তলপেটে তিল অপারেশন হবে। পেটের ওপরে, মানে নাভির ওপরে না নাভির নিচে, এর উপর ফল বদলে যাচ্ছে, হবেই হবে। করপৃষ্ঠে তিল থাকা খুব খারাপ। হাতের এই শুক্র মাউন্টে কারো তিল আছে ভাই, মিলিয়ে নাও, তার জীবন শান্তি, দাম্পত্য জীবন খারাপ হবেই হবে। বৃহস্পতির ক্ষেত্রে তিল আছে, হায়ার স্টাডিজ হবে না, নলেজই হবে না, নিজেকে সব জানতে ভাববে, অথচ কিছুই জানে না। শরীর ক্ষেত্রে তিল আছে, মাথায় লাগবে, পায়ে ব্যথায় ভুগবে। রবির ক্ষেত্রে তিল আছে, আমার মতো চোখে চশমা পড়তেই হবে, মান সম্মান যশ নষ্ট হবে। চশমা ধরো, চোখে পাওয়ার অনেক কটা গ্রহ, যেমন রবি ডান চোখের কারো গ্রহ, ঠিক আছে। রবির ক্ষেত্রে তিল থাকলে চোখের প্রবলেম আসবে, কিন্তু সব থেকে বেশি রবির ক্ষেত্রে তিল থাকলে যে প্রবলেমটা আসবে, তার মান যশ খ্যাতি সাফল্য জীবনে কাঙ্ক্ষিত, সেগুলো আসবে না। দেখো, যারা সরকারি চাকরি করে বেড়ায়, কারোর এখানে দেখো রবির ক্ষেত্রে তিল নেই। সো তিল শরীরের বিভিন্ন অঙ্গে তার বিভিন্ন প্রভাব। আর জরুল যেটা বললাম সেটাও কি সেম? জরুলের প্রভাব আছে, জরুলেরও নিশ্চয়ই প্রভাব আছে। জরুলটা কি ধরনের সেটা দেখতে হবে। আবার তিলেরও ব্যাখ্যা আছে, তিলটা কালো না লালচে। হ্যাঁ। হ্যাঁ, সমুদ্রবিদ্যা বিরাট বিদ্যা। যেমন তোমাকে বলি, ওপেন বলছি, এটা তো আর কোনোদিন দেখা যায় না। এর সমুদ্রবিদ্যার একটা জিনিস, কোনো নারীর, এটা আমরা স্তন বলি, স্তন বৃন্তে যদি চুল থাকে, তার প্রতি হানি হবেই, হাজবেন্ড মারা যাবেই। মেলাক না, এত ভিউয়ার দেখছে, মেলাক না। যারা অনেক বড় বড় কথা বলে, নতুন নতুন জ্যোতিষ পদ্ধতি, নতুন নতুন গাণিতিক পদ্ধতি, আরে ভাই, বেনহ্যাম, কিরো, হ্যাঁ, ভারতবর্ষে এসে জ্যোতিষ শিখেছে। ভারতবর্ষ জ্যোতিষ চর্চার পীঠস্থান ছিল। মেগাস্তিনি সেখানে এসে ইন্ডিকা লিখে গেছে। আমাদের আমাদের যে গৌরবময় বৈদিক জ্যোতিষ, ট্র্যাডিশনাল জ্যোতিষ, তার গৌরবই আলাদা।
আমাদের সামুদ্রিক বিদ্যা, আমাদের বাস্তুশাস্ত্র, আমাদের খনা, আর্যভট্ট, বরাহমিহির, গার্গী, লোপামুদ্রা, কে ছিল না আমাদের? বরাহমিহির প্রথম বললেন যে রাহু কেতুকে বাদ দিয়ে আলাদা একটা হরস্কোপ করে, হ্যাঁ, আমার একটা বৃহৎ জাতক বলে একটা গ্রন্থ লিখলেন, এবং সেখানে রাহু কেতুকে বাদ দিয়ে সম্পূর্ণ পৃথক পদ্ধতিতে একটা গণনা শেখালেন। আবার পরাশরীয় জ্যোতিষ, যেটা আমরা সব থেকে বেশি ফলো করি, পরাশর ঋষির কৃপা যে আজকে এই জ্যোতিষ শাস্ত্র ভারতবর্ষ চর্চা করছে, পরাশরীয় জ্যোতিষ আমরা চর্চা করছি, জৈমিনী জ্যোতিষ যারা চর্চা করছে, পরাশর ঋষির কৃপা, যা যা হয়েছে অ্যাকুরেট। কুণ্ডলিতে দেখা গেল কারোর মঙ্গল রাহুর নক্ষত্রে বসে আছে, কুণ্ডলিতে মঙ্গল আদ্রা শতবিশা সাথীতে বসে আছে। খুব বেসিক জ্যোতিষের বেসিক প্রেডিকশন, তার গলায় দড়ি দেওয়ার টেন্ডেন্সি আসবে। দেখো গলায় দড়ি দিয়ে মারা গেছে, এই কোষ্ঠীগুলোকে ফলো করো, 8-এর সাথে রাহুর কানেকশন, মঙ্গলের সাথে রাহুর কানেকশন, নক্ষত্রিক কানেকশন। আমি বলছি তো, শারীরিক চিহ্ন দেখে বহু কিছু বলা যায়। তুমি একটা মানুষের মাথার চুল ছিঁড়ে এনে দাও, সেটাকে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে বা আজকে যে ভালো ক্যামেরা আছে জুম করো, ওই চুলটা দেখে বলা যাবে তার গ্রহগত ক্যারেক্টার কিরকম। ধরো একটা মানুষের তুমি মাথার চুল ছিঁড়ে আনলে, দেখা গেলো চুলটা খুব পাতলা ফিনফিনে, তাহলে তার শনি খারাপ আছে। চুলটা বেশ মোটা গরম, তার চুলটা মানে শক্তিশালী চুল, পুরো ঘন কুচকুচে কালো চুল, ঠিক আছে, মোটা চুল, তার মধ্যে দুটো শুক্র প্রভাবিত, চুলটার মধ্যে একটু ডার্টি ব্যাপার আছে, একটু নোংরা, সে পরিষ্কার করে না, ব্যাড রাহু, খারাপ রাহু। চুল দেখে তুমি বলে দিতে পারবে যে এই ব্যক্তিটাই কি আছে কি না আছে। এটা কোন জ্যোতিষে পড়ে? বৈদিক? সামুদ্রিক জ্যোতিষ, মানে হ্যাঁ আমাদের বৈদিক তো। জ্যোতিষ শাস্ত্র হচ্ছে তোমার শরীরে গ্রহগত প্রভাব আছে। বাক্যস্থানে কারো লগ্নের দ্বিতীয় রাহু বুধের নক্ষত্রে বসে আছে, গলা অব্দি জলে দাঁড়িয়ে মিথ্যা কথা বলবে, সারা জীবন মিথ্যা কথা বলবে। মিলাক, পয়েন্ট মিলাক, দ্বিতীয় বুধ রাহুর নক্ষত্রে, ছল কপট প্রতারক, এবং এরা হচ্ছে সমাজে পুরোপুরি এটা করে খায়। পঞ্চমে রাহু কোনো মেয়ের কুষ্টিতে, দেখবে তার ক্যাটাগরি থেকে একদম লোয়ার ক্যাটাগরির ছেলেকে পছন্দ করে জীবন নষ্ট করে ফেলেছে অধিকাংশ ক্ষেত্রে। হ্যাঁ, এবার এই রাহুটা যদি একটু অনুগৃহীত হয় তাহলে এই জিনিসটা কমে যায়। তো রাহু একটু ভালো গ্রহর দৃষ্টি পেয়েছে, বৃহস্পতি ওর দ্বারা অনুগৃহীত হয়েছে, তাহলে এটা হবে না। পঞ্চমে রাহু ভুল ভাল করে তার প্রেমজ জীবন নষ্ট হতেই হবেই। বৈদিক জ্যোতিষে শুধু অবস্থান, আমি সূক্ষ্ম বিচারে যাবই না, স্থূল বিচারের প্রেডিকশন কত অ্যাকুরেট মেলানো যায়। সূক্ষ্ম বিচার তো আরো ডিটেলসে গেলাম, ভাঙলাম, তাকে নানা রকম হোরা, দেক্কান, দ্বাদশাংশ, ত্রিশাংশ, দশমাংশ বিচার, অষ্টকূট গণনা আছে, অষ্টবর্গ, মষ্টবর্গ গণনা, আমাদের যা বিচারের ধারা আছে, পদ্ধতি আছে, একটা বিরাট লাইব্রেরি আছে জ্যোতিষের। শুধু বিচারের বৈদিক জ্যোতিষে যে বিচার আছে তার একটা লাইব্রেরি করা যায়, এত বিচার, যার হয়তো 5-7% আমরা পুস্তকে পাচ্ছি, বাকিটা তো গুরুদের হাতে। এ কারণে এর আগেও আমি একটা পডকাস্টে বলেছি, এই এআই আসছে না, এআই কোনোদিন অ্যাস্ট্রোলজি খেতে পারবে না মার্কেটে, এটা গুরুমুখী বিদ্যা। এই ডেটা ওখানে দেওয়া পসিবল নয়, সহজ না। এবং আজকের দিনে তো হস্তরেখাবিদদের চর্চা কমেছে, আগে তো হস্তরেখাবিদরা পশ্চিমবঙ্গে প্রখ্যাত হস্তরেখাবিদ ছিল, অ্যাকুরেট প্রেডিকশন মেলাতেন তারা। এখন কারা কারা আছে? এখনো অনেক ভালো হস্তরেখাবিদ আছেন, এখনো আছেন। হস্তরেখা গণনা একটা অ্যাকুরেট গণনা, যদি কেউ করতে জানে সঠিকভাবে। মানে হাতের রেখা, আমি একজনের ঘটনা তোমাকে বলি। নেপোলিয়ন বোনাপার্ট। হ্যাঁ, নেপোলিয়ন বোনাপার্ট কেটে ফেলেছিলেন। হ্যাঁ, হ্যাঁ, মানে উনি যে একটা জোর ছিল যে আমি পারবো করতে, হাতের রেখাটাকে আমি মানি না, সেইখানে দাঁড়িয়ে তুমি এবার কি বলবে যে সেই মানুষটা কিন্তু মানতো না, ঠিক আছে? তাহলে কি কি তোমার কি ব্যাখ্যা আছে তার প্রতি? দেখো, রেখার মধ্যে ভাগ্য থাকে না কেন, আমি আবার কি বললাম, চিহ্ন দেখে আমরা বলতে পারি এর সাথে এই ঘটনা ঘটেছিল, এ ঘটনা ঘটছে, এ ঘটনা ঘটতে পারে, বলতে পারি। তুমি আমার কপালটার দিকে তাকাও ভালো করে, দেখবে আমার স্কিন টোন পুরোটাই ব্ল্যাক, মানে কালো, কৃষ্ণবর্ণ।
তারপরেও দেখবে এই কপালের ওপরে একটা কালচে একটা আভা আছে। হুম তুমি বলতে পারো এটা ট্যান, তো হুম ট্যান। কিন্তু এই আভাটা 5.5-6 বছর যাবে না ভাই। আমার 7.5 চলছে, আমার মেষ রাশি, শনির দশা চলছে আমার। তো একটা মানুষের ফেস, তার স্মাইল, তার চোখ, তার ভুরুটা ঘন, দুটো ভুরু একসাথে আছে, কতটা আলাদা আছে। কানটা ছোট, কানটা বড়, যার বড় কান সে শুনে মনে 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 রাখতে পারে দারুণ। বড় কান যারা, তারা শুনে খুব ভালো মনে রাখে। সেরকম নেপোলিয়ান বোনাপার্টের যে হাতের রেখা, রেখার মধ্যে গ্রহ লুকিয়ে নেই, রেখার মধ্যে সংকেত লুকিয়ে আছে। ওই যে তোমাকে বললাম, একজন প্রাণী বিশেষজ্ঞ, একজন উদ্ভিদ বিশেষজ্ঞ, একজন প্রত্নতত্ত্ববিদ যদি ফসিলস দেখে, জীবাশ্ম দেখে, চিহ্ন দেখে বলতে পারে এটা প্রাণীটা কোন শ্রেণীর, কোন গোত্রের, কত বছর আগের জীবাশ্ম। মানুষের শরীরে যে চিহ্ন দেখে আমরা যে গণনা করি, সামুদ্রিক বিদ্যা, হুম পায়ের তালু থেকে শুরু করে মাথার চুল দেখে বলা যায়। তো চুল দিয়েও বললাম তোমাদেরকে, একদমই। বলে যায়। এটা আরেকটা জিনিস, মানুষের নখকে বিচার করো, হুম নখ কেটে ফেলে দিয়েছে, ওই নখের মধ্যে 7টা গ্রহ লুকিয়ে আছে, শুধু নখটার মধ্যে। কিন্তু একটা জিনিসও হয় যে মানুষের ভেতর সেই তেজটা থাকে যে আমি কিছু করব। এই তেজটাও তো একটা জায়গা দিয়ে কোনো না কোনো ভাবেই হাতের রেখা বা ওই গণনার সাথে ক্লিক করে যায়। মঙ্গল খারাপ না থাকলে ওই তেজই থাকবে, মঙ্গল ভালো না থাকলে ওই তেজই থাকবে না। যত পৃথিবীর বড় বড় রাজা, যত পৃথিবীর বড় বড় যোদ্ধা, তারা সব মঙ্গলের তেজবান। নেপোলিয়ান বোনাপার্ট যেরকম ছিলেন, সেরকম চেঙ্গিস খানও ছিলেন। মঙ্গলের তেজ, মঙ্গল ছাড়াই পৃথিবীতে এনার্জি কারণ নেই। যেমন ধরো আমি যখন কথা বলি, এবং আমার কথার মধ্যে একটা জোর আছে। অমিতাভ বচ্চন যখন কথা বলবে, দেখবে তার কথা তো একটা জোর আছে। হুম তোমার ভয়েসের মধ্যে একটা জোর আছে, আছে কি না? হুম অনেকে কথা বলে, অনেক আস্তে কথা বলে, আত্মবিশ্বাসহীন কথা বলে, তার কথার মধ্যে আত্মবিশ্বাস প্রকাশই পায় না। তো যে জোর দিয়ে কথা বলছে, যার গলার জোর বেশি, তার ভয়েসের সাথে, বাক্যের সঙ্গে রবি মঙ্গলের প্রভাব আছেই আছে। জোর দিয়ে মিথ্যা কথা বলতে হবে। যারা রাজনীতিবিদ করছেন প্রপার, জোর দিয়ে মিথ্যা কথা, আমি এটা করে দেবো, ভোটে ভোটে জিতলেই, আমি আর জিতলে এটা হবে, একটা বাড়িতে একটার বদলে দুটো সুবিধা দেবো আমি, লোকে একটাই পেলো না, বলছে আমি দুখানা দেবো। এই জোরটা রাজনীতিবিদদের, এইটা কিন্তু হুম রাহুর, রাহু জোর করিয়ে মিথ্যা কথা বলে। আবার দেখবে যারা কমেডিয়ান, কৌতুক শিল্পী, এত সুন্দর একটা কথা বললো, এরা শুনেই হাসি পাচ্ছে কথাটা, প্রেজেন্টেশনটাই তার একটা প্রেজেন্টেশনটা কৌতুক, হাসি, কমেডিয়ান, ব্রহ্মানন্দম, হ্যাঁ এই কাঞ্চন মল্লিক, এই যারা কমেডি হুম অ্যাক্টর, হুম যারা হুম হুম হুম। পুরো বুধ, পুরো বুধ এটা। পুরো বুধ। অনেক মেয়েদের দেখবে ভয়েসের মধ্যে একটা চাইল্ডিশ ব্যাপার আছে, বাচ্চা বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, এরা কিন্তু জীবনে মাঝে মাঝে নানা কারণে এদের কষ্ট পেতে হয়, এরা অনেক সময় তাচ্ছিল্যের শিকার হয়। এই চাইল্ডিশ ভয়েসটাও যে কোনো মেয়েদের, এটা কিন্তু বুধের আন্ডারে। ওকে। ওই ব্যক্তির মধ্যে বুধের প্রভাব আছে, চঞ্চলতা থাকবে, ওই ব্যক্তির ভয়েসের মধ্যে বুধের প্রভাব আছে। আমি বসে আছি কি পড়ে আছি, আমি যাচ্ছি কোথায় যাচ্ছি, কি ধরনের জায়গা পছন্দ করছি, এর টোটাল এর মধ্যে প্ল্যানেটারি কানেকশন, প্ল্যানেটারি বিষয় রয়েছে। যানবাহনের কারক গ্রহ হচ্ছে মঙ্গল। হুম যানবাহনটা কিরকম, বাইক, তাহলে মঙ্গল। কারণ আগেকার দিনে ঘোড়া, এখন সেটাকে বাইকে পরিণত করেছি আমরা। হ্যাঁ সেটাই ঠিক। হ্যাঁ, আগেকার দিনে যদি রথ হতো, তাহলে এখন ওটা 4 হুইলার কার। হুম তো যখনই রথ হচ্ছে, তখন আরামটা বেড়ে যাচ্ছে, রিল্যাক্সটা বাড়ছে। তার মানে বিলাসবহুল গাড়ি, লাক্সারি গাড়ি, যে গাড়িতে এসি আছে, যেখানে আমি রিল্যাক্সে বসে যাচ্ছি, তাহলে সেটা মঙ্গলের সাথে শুক্র যুক্ত হয়ে গেল। তাহলে আমার বিলাসবহুল গাড়ি হবে কিনা, চারটে মঙ্গল শুক্র কানেকশন দেখো, 4th হাউসকে দেখো, 11th হাউসকে দেখো, 11th হাউস আই, লোকটা আই আছে কিনা, 4th হাউস যানবাহন হবে কিনা, মঙ্গল শুক্র যানবাহনের কারক গ্রহ, হুম আর 5th পঞ্চম ভাব, মনটা কতটা উদার। অনেকে আছে ব্যাংকে প্রচুর টাকা, জীবনে রিল্যাক্সই করতে চায় না, শনি ভালো শুক্র খারাপ, সুখ নেই, ভোগ নেই, শান্তি নেই, টাকাই আছে প্রেম খালি। নেই, টাকা আছে শান্তি নেই, টাকা ভোগ করতে পারবে না, অর্থ আছে, অর্থ ভোগ করতে পারবে কিনা শুক্রের আন্ডারে। না, তোমার কাছে অনেক রকমের মানুষ আসে, যেমন হচ্ছে এমপি, এমএলএ, কাউন্সিলার্স, তারপর অনেক যারা জানে তারা দেখেছে তোমার ফেসবুকে, যারা ফলো করে। তুমি কোনোদিনই, আমার এটা নিজস্ব কিউরিয়াস, যে তুমি কোনোদিনও পডকাস্টে এসে বা যে কোনো পডকাস্টে তাদেরকে নিয়ে তুমি নাম ভাঙিয়ে খাও না।
এটা কারণটা কি? তারা যা আমার কাছে, আম পাবলিকও তো তাই আমার কাছে। আমার তো কাজ দেখো, আমি না, তো লোকেরা ব্যবসা তো করি না। একটু দেখো, তোমার সাথে যারা ছবি যদি তুমি দাও, মানুষ তো তোমার কাছে আসবে দৌড়ে দৌড়ে, তো এটা তো তোমার ভালো হবে বিজনেসের জন্য। না, এটা প্রয়োজন নেই আমার। কেন মানুষ আমার কাছে আসবে, আসবে যারা আমাকে দেখে যার মনে হয় যে ওনার কাছে গেলে আমি ওনার কথা শুনলে আত্মবিশ্বাস পাবো, তারা আসুক। আমার কাছে দেখো যারা এসছে, সাধারণতভাবে পলিটিশিয়ানদের আমি দেখি, অনেককেই দেখি, কারোর নামও বলবো না, কোন ধরনের ব্যক্তি দেখি তাদেরও বলবো না, কিন্তু তাদের দিয়ে প্রচার করব না। প্রথমত কেন করব না, তার কারণ হচ্ছে দেখো, আমার প্রচারটা হচ্ছে আমার কাজে। তাই বলে আমি আমার সব কাজে সাকসেস হয়ে গেছি, এটা একটা মিথ্যা প্রচার। আরে মানুষ তো, আমারও ভুল আছে। ভুল আমার হবে না? এ কি হতে পারে? একটা মানুষ পুরো ঠিক হতে পারে? তো মানুষ। প্রচুর জ্যোতিষী আছেন, আমার থেকে অনেক ভালো জ্যোতিষী আছেন, অনেক জ্ঞানী জ্যোতিষী আছেন। কোনো কোনো জ্ঞানী ব্যক্তির সান্নিধ্যে আমি শিক্ষা অর্জন করেছি, তাদের থেকে শিক্ষা পেয়েছি। যে নিজের প্রচার করো, কাউকে পাশে রেখে দিয়ে অনেক জ্যোতিষী প্রচার করেন। আমার কাছে এই সিনেমা আর্টিস্ট আসছে, তাকে টাকা দিয়ে, এই দরকার নেই কোনো। কোনো দরকার নেই, কারণ যে তোমার কাছে আসছে তার প্রাইভেসিটাকে বজায় রাখো। অন্তত আমি ব্যক্তিগতভাবে তোমাকে বলতে পারি, হ্যাঁ, ব্যক্তিগত অফ দ্য ক্যামেরা হয়, অফ দ্য কিন্তু ক্যামেরা তো সবার প্রমোশন জন্য করতে তো পারি এটা না। না, না। না, প্রত্যেকে মানুষের কিছু গোপনীয়তা থাকে। জ্যোতিষীর কাছে আসে, সে গোপনীয় অনেক বিষয় থাকে, সবার থাকে। যে লোকটা চাকরি করে তারও থাকে, যে লোকটা ব্যবসা করে তারও থাকে, যে পলিটিক্স করে তার তারও বেশি থাকে। হুম, কারণ পলিটিশিয়ানদের শত্রুতা বেশি, কারণ সেটা আমি কেন প্রকাশ করবো? তার থেকে বড় কথা, তুমি বাইরের স্টেটেও তোমার একটা আলাপ আছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের বাইরেও দু একটা রাজ্য আছে, আজ যেসব রাজ্যে আমি যাওয়া আসা আছে, যেমন ধর ঝাড়খণ্ডে, দিল্লিতে হুম, আমার অল্প বিস্তর যাওয়া আসা আছে। খুব আছে তা না, বেশ কয়েকবার গেছি। হুম। কাজেই গেছি, শাস্ত্রীয় কাজেই গেছি। বাহ! সেখানেও সেটাও কিন্তু একটা ভালো একটা ডেজিগনেশন আছে তার। হ্যাঁ, সেটা সেরকম আমরা লোকও আছে, এবং এমনকি এমনও আছে, একজন স্কুলের প্রফেসর, হুম, ভদ্রমহিলা, আমাকে খুব খুব স্নেহ করেন। আমার থেকে অনেক সিনিয়র, এবং স্কুল বলছি, কলেজের প্রফেসর, ঠিক আছে? তো উনি রিটায়ার্ড করেছেন, ঠিক আছে, দিল্লিতে। হুম, তো উনি রিসেন্ট একটা বিষয় নিয়ে খুব বড় সমস্যায় পড়েছিলেন। আমাকে ডেকেছিলেন, আমি গিয়েছি। ওখানে গিয়ে দেখলাম ওনার গোটা পরিবার ওয়েট করছে আমার জন্য। ঠিক আছে? গোটা পরিবার, ওনার ফ্রেন্ড প্রায় ১১-১২ জন। ঠিক আছে? তা উনি বললেন যে, "অভিমন্যুদা, আপনি থেকে যান আজকে, আমরা ব্যবস্থা করে দিচ্ছি, এনাদের চার্টগুলো দেখে দিন।" তো চার্টগুলো দেখে আসলাম। ঠিক আছে? সেই ব্যক্তি দিল্লির খুব নামকরা ব্যক্তি, শুধু পলিটিশিয়ান তো নয়। সে ওই দিল্লির খুব নামকরা ব্যক্তি। তার নিজস্ব একটা মানে রিটায়ার্ড করে তিনি নিজস্ব একটা কলেজ করেছে। ঠিক আছে? তো সেই ভালো ব্যক্তিগুলোর থেকেও তো অনেক কিছু ডিভিডেন্ড নেওয়া যায়। ঠিক আছে? শুধুই যে ফেমাস লোকেদের নিতে হবে না। গত তোমারই এই চ্যানেলে একজন ভিউয়ার্স আমার কাছে এসেছিল দক্ষিণেশ্বর চেম্বারে। তার হুম, বাড়িতে আমি বাস্তু করতে গেলাম কদিন আগে। তোমার হচ্ছে বামুনগাছির ওখানে। ভদ্রলোক খুব ভালো মানুষ। তাদের বাস্তুতে কাজ করলাম। খুব ভালো ব্যবহার তাদের। তাদের সন্তানও জীবনে খুব সফলতা পাবে জীবনে। আমায় ভদ্রলোক প্রশ্ন করলেন, "আচ্ছা, আপনার কাছে কোনো ফিল্ম সেলিব্রিটি যায় না?" বললাম, "না, যায় না।" সেই অর্থে আপনারা যাদের 1, 2, 3, 4 ভাবেন, ওরা আসে না। বলছে, "আসে না, না?" আমি বললাম, "না, না, আমার কাছে আসে না। অন্য কারো কাছে নিশ্চয়ই যায়।" ঠিক আছে? বলছে, "না, আপনি কিন্তু এইটা বললেন, এটা কিন্তু অনেকে চট করে বলে না।" আমি বললাম, কি দরকার আছে বলে? মিথ্যা কথা বলে যে জিনিসটা হয় না তো, না, না? কিছু দরকার নেই তো আমার। আমি যা বলবো স্ট্রেট কাট বলবো। হুম, প্রাণ বাঁচাতে মিথ্যা কথা বলতে হবে? আমায় প্রাণ বাঁচাতে গেলে মিথ্যে কথা বলতে হবে। যদি আমার কখনো প্রাণের সংশয় আসে। যদি আমি বিপদ থেকে উদ্ধার পেতে হবে না, মিথ্যা কথা বলতেই হবে। কিছু করার নেই। ঠিক, সেখানে পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আগে প্রাণ রক্ষা করবে ঠিক। মুমূর্ষু পরিস্থিতিতে। সেখানে আমি মিথ্যা কথা বলতে পারি। বেকার না, শোনো, নিজের কাজের জায়গার সাথে অসৎ থাকলে জিনিসটা কাজটা সোশ্যাল হয় না। মিডিয়া তো তুমি যদি উল্টো পাল্টা বলো না আজকের হুম, ডেটে, হুম, অনেক কথা বলে আজকের ডেটে। বেশিদিন ধরে রাখতে পারবে না, মানুষ ভেরিফিকেশন করে নেবে। আমি অনেক জ্যোতিষীকে দেখেছি, এই স্টার, এই রাষ্ট্রপতি এর হাত দিয়ে পুরস্কার নিচ্ছে। আরে বাবা, আপনারা জেনে রেখে দিন, এই তোমার চ্যানেলের সমস্ত ভিউয়ার্সকে বলছি, এই অ্যাস্ট্রোলজি সাবজেক্টটার কোনো সার্টিফিকেট ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার প্রোভাইডই করে না। এই সার্টিফিকেটের কোনো ভ্যালুই নেই। এর কি গোল্ড মেডেলিস্ট, এর কিসের বেসিক কোর্স, এর কি ডিগ্রি কোর্স, এর কি ডিপ্লোমা কোর্স? ডিগ্রি কোর্স তো করাই যায় না জ্যোতিষে, কে বলেছে করা যায়? এটা তোমার অফ ক্যামেরা একজন উকিল বসে রয়েছেন আমার বন্ধু, করা যায় ডিগ্রি কোর্স? করা যায় না। এ কিসের সার্টিফিকেট দিচ্ছে? পিএইচডি ইন অ্যাস্ট্রোলজি, ডক্টরেট অ্যাস্ট্রোলজি হয় নাকি? তুমি আজকে জ্যোতিষটা কি হয়েছে বলো তো? ABCDটা শিখলো, চেম্বার খাটিয়ে বসে বললো। লাইসেন্সিং প্রক্রিয়া নেই জ্যোতিষে।
সার্টিফিকেট তুমি কিনতে পারবে পয়সা দিয়ে, কোনো ভ্যালু নেই। ইনস্টিটিউটগুলো চলছে শুধু ব্যবসা দিয়ে। ডক্টর অফ অ্যাস্ট্রোলজি হয় নাকি? একটা ইনস্টিটিউট আছে আমার, কথার কথা, সেটা রেজিস্ট্রেশন, যেমন ডিপ্লোমা কোর্স করাতে পারি, হুম তার একটা আমরা করতে সার্টিফিকেট। পারবো। ডিগ্রি কি, পিএইচডি কি, বলছে পিএইচডি ডিগ্রি, হয় নাকি জ্যোতিষে? সব ভাওতা। লাস্টে দেবে, লেখা আছে পিএইচডি, কিন্তু ওটা কোনো আরে গোল্ড মেডেলিস্ট, গোল্ড মেডেলিস্ট কিসের গোল্ড মেডেলিস্ট? অ্যাস্ট্রোলজিতে। আসলে মানে স্বর্ণপদকটা কে দিয়েছে? নিজেই নিজেকে তো দিয়েছে। 5,000 দিয়েছে, 10,000 দিয়েছে, স্বর্ণপদক গলায় ঝুলিয়ে দিয়েছে। তো তেমনিও তো যে মন্ত্রীদের সাথে ছবিগুলো তোলে, আমি মানে ভেতরের সূত্রে আমি জানি, তুমি যদি ভুল হয় তুমি আমাকে ক্ল্যারিফাই করবে, তারা নাকি টাকা দেয় 50,000 60,000 হ্যাঁ, দিতে হয়তো। আরে ছবি ভাই, তোলার জন্য খালি। কদিন ধরে আমি স্ক্রল করছি ফেসবুকে, হুম তোমরাও দেখে ফেলেছো আর অনেক ভিউয়ার্সও দেখেছে। হুম একজন টলিউডের বিখ্যাত সেলিব্রিটির ছবি দেওয়া, মহিলা সেলিব্রিটি, পাশে লেখা অ্যাওয়ার্ড ফ্যাওয়ার্ড দিচ্ছে। হ্যাঁ, সেখানে তুমি যাবে, ক্লিক করবে, ঢুকবে, ওখানে তোমার ডিটেলস ফিটেলস দেবে, দেওয়ার পর তুমি ওখান থেকে একটা অ্যাওয়ার্ড পাবে। এই তো অ্যাওয়ার্ড, এই তো জিনিস, এই তো বিষয়। কত ভালো একটা শাস্ত্র, ওটাকে এমন ভাবে মানুষেরা বিজনেস করছে, মানে তবে এই এই লোককে জিনিসটা ঠকানো কমে যাবে, একটা। আগামী দিনে আরো কমবে। কেন কমবে মানে আমি এই তোমাকে বলছি। পডকাস্টের দরুনই কমবে। পডকাস্টের দরুন কমবে, এবং মানুষের বিচার বিশ্লেষণ ক্ষমতা বাড়ছে তো, বাড়ছে তো। কমবে, এবং মানুষ নলেজেবল হচ্ছে। একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার যে, তার কাছে তুমি চেম্বারে এসে যদি বলো, দাদা আমার এই সমস্যা, আমার এই হয়ে গেছে, এই খারাপ হয়ে গেছে, ওই খারাপ হয়ে গেছে, সে অ্যাস্ট্রোলজি তাহলে কি করবে? তার বিচারটার কাজটা কোথায় রইলো? আপনি আসবেন, বসবেন, আপনার ডেট অফ বার্থ টাইম ফেলবেন, অ্যাস্ট্রোলজার বলবে আপনার লাইফে কি কি ঘটনা ঘটেছিল, হুম কি কি সমস্যা চলছে, কি কি নিয়ে এসেছেন, কি কি হতে পারে। অ্যাক্সিডেন্ট হলে কোথায় লাগবে? হাঁটুতে লাগবে, না হাত ভাঙবে, নাকি মাথায় লাগবে, নাকি তলপেটে লাগবে? বেশিটা পাই লাগবে। পায়ে লাগে, কারোর হাতে লাগে, যোগ থাকে তো, হুম এরকম হুম কানেকশন, হুম কুষ্টি কানেকশন আছে। জ্যোতিষে কালপুরুষ আছে, কালপুরুষের অঙ্গ বিভাগ আছে, একদম জ্যোতিষের মানে সেকেন্ড ক্লাসে এগুলো শেখানো হয়। লগ্ন হচ্ছে মাথা, লগ্নে আঘাতের যোগ থাকলে মাথায় লাগবে। দ্বাদশ হচ্ছে পায়ের পাতা, 6 হচ্ছে তলপেট, 5 হচ্ছে পেট, 4 হচ্ছে বুক, 3 হচ্ছে হাত কাঁধ। দ্বাদশ অঙ্গ আছে, সেখানে আঘাতের কানেকশন থাকলে ওই ওই জায়গাতেই আঘাত লাগবে। এই যেমন দেখবে মিথুন রাশি, আদ্রা নক্ষত্রে জন্ম, ভেনাসটা একটু ডাউন, মিলিয়ে নিন। ভেনাসটা একটু ডাউন, শনি যদি রেট্রোগেট থাকে বা নাও থাকে, ইউরিন ইনফেকশন, ইউরিনাল ইনফেকশন হতে পারে, সেক্সুয়াল অর্গানে ইনফেকশন হতে পারে, হবেই হবে। মিথুন আদ্রা, মিথুন মৃগশিরার শুধু ভেনাসটা খারাপ হবে, আর মিথুন আদ্রা, মিথুন মৃগশিরা, শুক্র খারাপ, মিলিয়ে নিন, এই প্রবলেমগুলো আসে। তারও কিছু বিচারের বিষয় আছে, কিন্তু অবশ্যই। আসবে এগুলো। দাদা, আমি এবার বাস্তু নিয়ে তোমাকে একটু কিছু জানতে চাইবো, যেটা হচ্ছে যে আমরা যখন বাস্তু নিয়ে কথা বলি, তার সাথে সাথে কিন্তু জমি, খালি জমি, তারপর হচ্ছে কারখানা, হোটেলস, এগুলোও তুমি দেখো, আমরা জানি। তো সবকিছু কি এক বাস্তুতে? বাস্তু তো সবই এক, বাস্তু মানে পরিবেশ। হ্যাঁ। বাস্তু যদি খারাপ থাকে, বাস্তু কি করে পরিবেশ হয়? বাস্তু তো বাড়ি। বাস্তু মানে পরিবেশ, তুমি কোথায় আছো, তোমার শরীর হচ্ছে লগ্ন, সেই শরীর লগ্নটা কোথায় পড়ে রয়েছে, কোন পরিবেশে আছে, এটাই বাস্তু। তুমি পাকসার্কে আসে আছো, তুমি মেটিয়াবুরুজে আছো, তুমি নিউ টাউনে আছো, তাহলে তোমার লগ্ন, তোমার শরীর কোথায় বসে আছে, সেই বাস্তুতে বসে গিয়ে তার প্রভাব তুমি পাবে। ধরো তোমারও শুক্র তুঙ্গ একই সময় একই জায়গায় জন্মেছো, হুম ইথিওপিয়াতেও একটা লোক জন্মেছে একই সময় একটা জায়গায়, ইথিওপিয়ার বাস্তু আর ভারতবর্ষের বাস্তু এক, আলাদা। ইথিওপিয়ার জীবনযাত্রা, তাদের সমস্যা, তাদের আর্থিক পরিস্থিতি, তাদের খাদ্যাভ্যাস পুরো আলাদা। বাস্তু চেঞ্জ, ভাগ্য চেঞ্জ, একই নক্ষত্র একই যোগ যাই থাকুক না কেন। কারখানার বাস্তু আছে, বড় বড় শপিং মল শুরু করে বন্ধ হয়ে যায়। যেমন একটা বড় কোম্পানি, কোম্পানির নাম ট্রেন্ডস, আমি কোম্পানি খুব ভালো কোম্পানি, খুব পপুলার কোম্পানি, হুম গুণগত মান তাদের খুব ভালো, 1 নম্বর কোম্পানি। কিন্তু আমি জানি আমার হালি শহরে একটা ট্রেন্ডস হয়েছিল, ঠিক আছে? সেই ট্রেন্ডসটা যখন হয়, ওই জায়গাটা, হালিশহর ট্রেন্ডসটা এতটাই বাস্তু জায়গা থেকে এফেক্টেড, ওইখানে এর আগে সাইবার ক্যাফে ছিল, আরো অনেক রকম ব্যবসা ওখানে করেছে, এবং পরে ওই বিল্ডিংটা নিয়ে ট্রেন্ডস হয়েছে, বন্ধ হয়ে গেছে, চালাতে পারেনি।
হ্যাঁ, হ্যাঁ, বাস্তু খারাপ থাকলে চলবে না, বড় বড় কোম্পানি চলবে না। আবার তার থেকে খারাপ জায়গাতে গিয়ে জুডিও চলছে, তার থেকে খারাপ জায়গাতে গিয়ে তোমার অনেকের চোখে দেখে মনে হবে যে ওটা ওর থেকে খারাপ জায়গা। রম রম করে চলছে ট্রেন্ডসই চলছে, তার থেকে খারাপ জায়গায় চলছে, ওই জায়গাটায় চলছে না। কেন চললো না ওই জায়গাটায়? বাস্তু মানে পরিবেশ, এবং পরিবেশ শুধু না, বাস্তু মানে তুমি যে পরিবেশে থাকছো, যে ঘরে যেখানে তুমি কারখানা নির্মাণ করছো, হোটেল ধরো তোমার ব্যবসা স্থান যেটাকে তৈরি করছো, বা যেখানে তুমি থাকছো, তাহলে সেই জায়গাটা ল্যান্ড হিস্ট্রিকে জানতে হয়। বাস্তু ল্যান্ড হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট, সয়েল কোয়ালিটি ভেরি ইম্পর্টেন্ট, সেখানে কি কি গাছ ছিল, গাছ আছে, সেগুলো খুব ইম্পর্টেন্ট। খনা একটা কথা বলেছেন বিখ্যাত জ্যোতির্বিদ, তাল তেঁতুল মাদার করে বাড়ি আধার। এই তাল তেঁতুল মাদার যদি থাকে কোনো বাস্তুকে, তা গেল সে তুমি বাস্তু একটু ড্যামেজ। বিশ্লেষণ করো না, তাল তেঁতুল তাল গাছ, মাদার। তেঁতুল গাছ, মাদার গাছ হুম, বাস্তুতে থাকলো, তাহলে সেই বাড়ি অন্ধকার আচ্ছন্ন। আমি আরো কটা গাছ জুড়ে দিলাম, শেওড়া গাছ, ছাতিম গাছ, বট গাছ, অশ্বত্থ গাছ বাস্তুতে থাকলে একদম সর্বনাশ। বাঁশ গাছ খুব খারাপ। কি বলছো, বাঁশ গাছ ঘরে লাগানো ভালো? কে বলেছে ভালো? চাইনিজ ব্যাম্বু ভালো না? দেখো, চাইনিজ বাম্বুর কথা কে বলেছে? ও মানে কি বাঁশ গাছ বলছো, মানে যে বাঁশ? বাঁশ ঝাড়, অনেকের গ্রাম বাংলার এখনো হ্যাঁ, বাড়িতে হ্যাঁ বাড়ি আছে, আছে পিছনে বাঁশ ঝাড়, হ্যাঁ আছে। ভীষণ খারাপ। কুল গাছ, তেঁতুল গাছ বাস্তুতে খুব খারাপ। কাঁটা জাতীয় গাছ, ওই ভাই তুমি মনসা পুজো করো, মনসা গাছ লাগিয়েছো তো বাড়িতে, পুজো করছো, করো না, দেবীর পুজো আধ্যাত্মিক জায়গা, তুমি বাড়িতে মন্দির করে করো, অসুবিধা নেই। বাড়ির ঘরে পুজো করা উচিত না, বাড়ির বাইরে নাট মন্দির বানানো উচিত। এবং শুধু তাই না, মনসা গাছ, যে গাছটাকে আমরা বলছি মনসা গাছ, আদৌকোটা মনসা গাছ কাঁটাযুক্ত গাছ, বাস্তু ক্ষতি করে। যার যার বাড়িতে আছে তার বাড়িতে সমস্যা আছে। কাঁটাযুক্ত সব গাছ খারাপ, সব গাছ খারাপ, যারা ক্যাকটাস পোষে তাদের খুব বাস্তু খারাপ, অত্যন্ত খারাপ। যাও দেখো, মেলাও, সুখ নাশ করে দেবে বাড়ির। ক্যাকটাস আছে তো সুখ নেই বাড়িতে, শোকের ছায়া থাকবে, প্রেম ভালোবাসা নিয়ে সমস্যা, বাবা মার মধ্যে সমস্যা, বোঝাবুঝির সমস্যা, ভুল বোঝাবুঝি হবে, সুখ নাশ করে দেবে বাড়ির। আরো কিছু কথা বলছে বাস্তুশাস্ত্র, যে জমিতে আগে শ্মশান ছিল, যে জমিতে আগে কবরস্থান ছিল, যে জমিতে জানবো আগে কি করে? মন্দির ছিল, যে জমিতে আগে পুকুর ছিল, যে জমিতে খাল ছিল, যে জমিতে বিল ছিল, যে জমিতে মানুষ পোতা হয়েছে, হুম, যে আমি বাড়িতে তো হয়তো কেউ সুইসাইড করে মারা গেছে। এমন আরো একটা কথা বলছি, ধরো তুমি টাকা ফাঁকা জমালে, একটা বাড়ি কিনবো, একটা বাড়ি কিনলে খোঁজ হুম, পেলে একটা বাড়ি আছে, রেডি বাড়ি। এবার যে ভদ্রলোক বাড়িটা বিক্রি করছে, দেখা গেলো সে দেনাগ্রস্ত হয়ে ওই বাড়িটা বিক্রি করে দিয়ে, তুমি কিনে নিলে, তুমি ঢুকলে, ব্যাস তোমার জীবনও খারাপ শুরু হয়ে গেল। হতে হবেই হবে, মিলিয়ে নিন। ভিউয়ার্সরা শুনবে এবং মেলাবে আমার প্রত্যেকটি কথা, হবেই। তা যে ঋণগ্রস্ত হয়ে বাড়ি ছাড়ছে, তার বাস্তু কিন্তু ভাই খারাপ হবেই ভাই, কারণ ওর বাস্তুটা খারাপ ছিল, তাই ঋণগ্রস্ত হয়েছে। তাহলে এটা আমি জানবো কি করে? এ তো বাস্তু এক্সপার্টরা বলতে পারবে। তো শ্মশান ছিল, এগুলো কি করে বলবে সে? ল্যান্ড হিস্ট্রি বার করতে হবে, যেখানে তুমি জমি কিনছো। মানে এটা জানতে পারবো যাবো যে ওখানে এর আগে কি ছিল? হাই তো আমি তোমাকে বলি, শোনো ভাই, আমি একজনকে চিনি, ভদ্রলোক একটা বাড়ি করলেন, 1.5 কোটি টাকা খরচা করে বাড়ি করেছেন, 1.5 কোটি টাকা। সরকারি খুব উঁচু পোস্টে চাকরি করেন। যে জায়গাটায় জমিটা কিনে বাড়িটা উনি করেছেন, জমিটাতে একটি বাচ্চা মেয়েকে তার সাথে খারাপ কাজ করে, অন্যায় করে তাকে মেরে পুঁতে দেওয়া হয়েছিল। ভদ্রলোক ওই বাড়িতে গেলেন 2014 সালে। 2019 সালের পরে ভদ্রলোকের গোটা পরিবার ছারখার হয়ে গেল, রোগে, আর্থিক ক্রাইসিস। যার মাসিক রোজগার খুব হাই ছিল, যার পারিবারিক মাসিক রোজগার প্রায় ধরে রাখো 6.5-7 লাখ টাকা মাসিক রোজগার, সেই ভদ্রলোক দেনাগ্রস্ত হয়ে গেলেন 5 বছরের মধ্যে। সব থেকে বড় কথা, যার কথা বলছি তিনি আমার আত্মীয়, খুব ঘনিষ্ঠ আত্মীয়। এরকম ভুরি ভুরি উদাহরণ আছে, ভুরি ভুরি উদাহরণ। আমাদের কাছে যখন দেখি কোনো ছেলের কর্মের দশা চলছে, দশমের দশা, চাকরি পাচ্ছে না, আগে তৃতীয় ভাব চতুর্থ ভাব বিচার করি, লগ্নে তৃতীয় চতুর্থ দেখি, দেখে বলি ভাই তোমার বাড়িতে বাস্তুতে এই জায়গায় এটা আছে, দেখো তো বাথরুমটা কোথায় আছে, সিঁড়িটা কোথায় আছে, সিঁড়ি বাস্তুর ভার বহন করে, সিঁড়ির ধাপ কতটা, সিঁড়ি সোজা উঠে ডান দিকে ঘুরেছে না সোজা উঠে বাঁ দিকে ঘুরেছে। তখন বলে এই ত্রুটি আছে, চলো তুমি বাড়িটা ছেড়ে বাইরে গিয়ে ভাড়া থাকো, চাকরি পেয়ে যাবে। প্রমোশন আটকে গেছে, কেউ ফরেনে যেতে চাইছে, অ্যাব্রডে যেতে পারছে না, বাড়িটা চেঞ্জ করে দাও, 1-2 বছর থাকো বাইরে, কেটে যাবে বাধা।
এই তুমি গ্রহরত্ন যে আমরা হাতে পড়ি, নীলা পড়ি, এ পড়ি, ওপাল পড়ি, চুনি পড়ি, আরে বাস্তু খারাপ থাকবে তো তুমি কোনো পাথর পড়ি কাজ পাবে না, কোনো দেবতার পুজো করেই কাজ পাবে না। এখন আমাকে বহু লোক বলে, দাদা জানেন তো ঠাকুর ফাকুর কিছু হয় না, আপনি ওই কবচ ফবচ বা যজ্ঞ ভোগের কথা বলবেন না, ও সারা জীবন ঠাকুরকে ডেকেছি, ঠাকুর কোনো ফল ফল দেয় না। আলা কেন? ওই যে দাদা ওই মন্দিরের পাশে যে ভিখারিরাও সারা জীবন ঠাকুরের নাম করে, ওদেরকে ঠাকুর দেখে না, আমাদের কি করে দেখবে? আমার কাছে এসে বলে অনেক মানুষেরা, আরে কেন হচ্ছে? তুমি তো ব্রহ্মকে জানতেই পারছো না, যে বাস্তু দোষ আছে সেই বাড়িতে তুমি তার জব করছো, ভুল উপায়ে জব করছো। কেউ কেউ আবার ঠাকুরকে বলে, ঠাকুর আমার চাকরি পাই দাও, তোমাকে একটা সোনার এই দেবো, চেন দেবো, সোনার টিপ দেবো। ঘুষ দিচ্ছিস তুই? তো যোগ্যতা থাকলে চাকরি পাবি। ঈশ্বর তোকে সব দিয়ে দিয়েছে, চোখ দিয়েছে, নাক দিয়েছে, কান দিয়েছে, এত সুন্দর পরিবেশ দিয়েছে, পৃথিবীতে সব দিয়ে দিয়েছে আমাদের নেওয়ার জন্য। ভাবো না, তুমি যা যা নিতে পারো আমিও তাই তাই নিতে পারি। একদমই ঠিক। আবার যে রিচেস্ট ম্যান সেও নিতে পারে, আমাদের থেকে যারা খারাপ জায়গা আছে তারাও নিতে পারে। বাধা তো নেই কারোর জন্য কিছু। ঈশ্বর সব সুযোগ দিয়েছেন, আমরা সুযোগগুলো নিতে পারছি না, ঈশ্বরকে গালাগালি করছি, ঈশ্বরকে জানানোর চেষ্টা করছি না। ঘন্টা নাড়িয়ে ঢং 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 করে চারটা মন্ত্র হয়ে, ও বাবা পুজো হয়ে গেল, বিরাট কিছু। আর এভাবে পুজো হয়? আগে ঈশ্বরকে জানো, গীতার জ্ঞান যোগ পড়ো আগে। ঈশ্বরকে জানলেই না ঢং ঢং করে ঘন্টা নাড়ছো, ওতে কিছু হয় না। ও তো যে পুরোহিত মশাই লক্ষ্মী পুজো করে, দেখবা তার ঘরেই লক্ষ্মী নেই। ও হয় না ওইভাবে। লক্ষ্মী দেবীর যুগে ঈশান কোণ ছিল পূর্বে, এখন ঈশান কোণ দক্ষিণ পূর্বে। আমি আবার রিপিট করছি, আমি চ্যালেঞ্জ করছি তো, বলুক না, কে বলবে বলুক না। যখন মায়ের নাম দুর্গা, মার্কেন্ডীয় আদ্রা নক্ষত্রের দেবী, ঈশান কোণ ছিল গিয়ে উত্তর দিকে, দুর্গাপুজোর প্রচলন হলো উত্তর দিকে মুখ করে। যখন ঈশ্বর হলেন শ্রীরাম এবং শ্রীকৃষ্ণ রোহিণী কৃত্তিকা নক্ষত্রের বিষুব মিলন যুগে, ঈশান কোণ হয়েছিল উত্তর পূর্ব যুগে, উত্তর পূর্ব কোণে। সে চলে গেছে বহু যুগ আগে, এখন ঈশান কোণ চলে এসছে দক্ষিণ পূর্বে, এখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যুগ। তো জানতে হবে ঈশান কোণ নির্ণয় তত্ত্ব জানতে হবে, সূর্যের অয়নচলন তত্ত্ব, বিষুব মিলন তত্ত্ব জানতে হবে। আমি জ্যোতিষের 12টা বিষয়ে আমি এক্সপার্ট নই, আমি দুটো বিষয় খুব ভালো পারি, এই দুটোর আমি ঘেটেছি, এই দুটোই হচ্ছে আমার মেন সাবজেক্ট। একটা হচ্ছে বাস্তু, যেটা তোমার ফিনান্সকে মেন স্ট্যাবলিশ করে, ওয়েলথকে স্ট্যাবলিশ করে, ওই বাস্তুটা আমি জানি। কতটা জানি আমি বলবো না, কিন্তু জানি, অনেকের থেকে অনেকটাই অ্যাকুরেট জানি। অল্প জানতে পারি, যেটুকু জানি খুব অ্যাকুরেট জানি, যে কারণে আমি বলতে পারি ঈশান কোণ পরিবর্তন হয় 960 বছর বাদে বাদে। আমার গুরু তপনাচার্য, পশ্চিমবঙ্গের ভারতবর্ষের অ্যাস্ট্রোলজারদের গুরুর গুরু, তার কাছ থেকে পাওয়া। এ এত সহজ জিনিস না, এ শাকদ্বীপীয় ব্রাহ্মণদের তপস্যা। শাকদ্বীপীয় জ্যোতিষ ছাড়ে এইসব গণনা, এসব তথ্য। জলঘড়ি দেখেছো? জলঘড়ি না। দেখো নি, সময় মাপার ঘড়ি ছিল, শাকদ্বীপীয় ব্রাহ্মণ জ্যোতিষীদের কাছে থাকতো, এটা তাদের চিহ্ন। আমরা যেমন এখন ঘন্টা মিনিট সেকেন্ড বলি, আগে বলা হতো পল বিপল দণ্ড একক। এবং ওই বাটিটা যখন জল পূর্ণ হয়ে যেত, তখন ওই বাটি থাকতো, যেটা এত সময়ের বাটি, এটা 5 দণ্ডের বাটি, এটা 20 দণ্ডের বাটি, এরকম বাটি থাকতো। ওই বাটিটা রেখে দাও তো জল পূর্ণ হয়ে যেত, এই সময়টা চলে গেছে, আবার উল্টে দাও। যেমন আগে বালি ঘড়ি ছিল, তোমরা দেখেছো বালি ঘড়ি, সেরকম একটা জল ঘড়ি ছিল, শাকদ্বীপীয় ব্রাহ্মণদের চিহ্নগুলো। সময় তিথি নক্ষত্র আমরা ওই মানে যারা ওই শাকদ্বীপীয় ব্রাহ্মণ, আমার যিনি গুরু, তাদের পরম্পরা, আমাদের আদি পূর্বপুরুষদের পরম্পরা, ওই বাটির মেপে মেপে আমরা সময় বার করতাম আগে। পরে ঘড়ি এসছে ভাই, এখন এসছে পঞ্জিকা কাররাস, লিখছে ভাই ষষ্ঠী সপ্তমী একদিনে, অষ্টমী নবমী একদিনে, নবমী দশমী একদিনে। তুমি কিসের পিন্ডি চটকাচ্ছ ভাই? পঞ্জিকাকারদের আমি বলতে, কিসের পিন্ডি চটকাচ্ছ? তিথি নির্ণয় করতে পারছো না। সরস্বতী পুজো ধরো সকালবেলা 9:20 লাগছে পঞ্চমী, সূর্যোদয় পেল না, সেদিনে সূর্যোদয় দেখা গেল 5:59 কি 6:05, আর 9:20 পঞ্চমী লেগেছে। তাহলে 9:20 থেকে পুজো শুরু হয়ে গেল, দুদিন ধরে সরস্বতী পুজো চলবে, তাই আছে নাকি? পঞ্চাঙ্গ বলছে সূর্যোদয় যেদিন তিথি পাবে সেই দিন সারাদিন পঞ্চমী ধরতে হবে। তাহলে 9:20 তিথি পেয়েছে, সেদিন চতুর্থী থাকবে, পরের দিন পঞ্চমী হবে। সূর্যোদয় পঞ্চমী পেয়ে বেরিয়ে যাক, সারাদিন পঞ্চমী থাকবে, এটা পঞ্চাঙ্গের নিয়ম। এবং আমাদের হিন্দু শাস্ত্র এত অথেন্টিক, এত অ্যাকুরেট, সূর্য কেন্দ্রিক। আমাদের বছর কি কেন্দ্রিক? সূর্য কেন্দ্রিক। পৃথিবী সূর্যকে নিয়ে ঘুরছে 1 সৌরবর্ষ। তাহলে দিন শুরু হচ্ছে আমাদের সনাতনী মতে যখন সূর্যালোক, আমার সূর্য উদয় হচ্ছে, তখন আমাদের দিন শুরু হয়।
আর ওয়েস্টার্ন বলছে 12টা 1 দিন শুরু হয়। আমরা এত অ্যাকুরেট যে আজকে আমাদের দিন শুরু হচ্ছে 4:18, তো কালকে শুরু হবে 4:19, পরশু দিন আবার 4:22। এত অ্যাকুরেট গণনা জানতাম আমরা, এখনো জানি আমরা। এটা আমাদের ঐতিহ্য, এটা কালচার, এটাকে আমরা মানছি না। 12টা 1 আমরা বার্থডে সেলিব্রেট করছি, দিনই শুরু হচ্ছে না। সূর্য উদয় না হলে দিন কোথা দিয়ে শুরু হচ্ছে? মোমবাতি জ্বালাচ্ছি, ফু দিয়ে নিভিয়ে দিচ্ছি। কেউ কেউ সিগারেট খাচ্ছে, পা দিয়ে নিভিয়ে দিচ্ছে। কেউ কেউ আগুনে পচা প্লাস্টিক পোড়াচ্ছে। তো এই সিগারেট ফেলে পা দিয়ে নেমানো উচিত না? পা দিয়ে নেভানো উচিত উচিত না মানে? অগ্নি মহাপবিত্র। যজ্ঞবেদীতে অগ্নিকে আমরা যখন আবাহন করি, হুম। প্রথমে আমরা জপ করতে হয় যে ওম অগ্নয়ে সোহা, যখন অগ্নি প্রজ্বলন হয়। তারপর ব্রহ্ময়ে সোহা। তারপরে যে দেবতার পুজো হয়, নারায়ণ হলে ওম নারায়ণয় সোহা। যার যজ্ঞ থাকে প্রথম অগ্নয়ে সোহা। হে গুণী, তুমি যজ্ঞবেদীতে জ্বলছো, তুমি ব্রহ্মের স্বরূপ, তুমি ঈশ্বরের স্বরূপ। সর্বপবিত্র অগ্নি আমাদের শাস্ত্রে। সেই অগ্নিকে আমরা মুখ দিয়ে ফু দিয়ে নিভাচ্ছি, থুতু লাগছে না? পা দিয়ে নেওয়াচ্ছি, সেই অগ্নিকে অশ্রদ্ধা করছি না আমরা? পচা গলা জিনিস অগ্নিতে পোড়াচ্ছি, চামড়া পোড়াচ্ছি, প্লাস্টিক পোড়াচ্ছি, অশ্রদ্ধা করছি না আমরা? আমি দেখেছি অধিকাংশ যারা রাজস্থানী, যারা গুজরাটি, মারোয়ারি, আমাদের কাছে আসে, এবং আমাদের বাঙালিদের মধ্যেও যারা ব্যবসায়ী বনেদি, যা তখন আমরা বলি এই কথাগুলো, বলে দাদা, অবাঙালিরা বলে ভাইয়া, ये तो हम लोग आज से नहीं बचपन से मानने आ रहा है, हम तो अग्नि देवता को बहुत ऊंचा मानते हैं, हम सुबह में उठकर ही सूर्यदेव को प्रणाम करते हैं। तो এটা আমাদের কালচার। সর্ব থেকে শক্তিশালী দেবতা হচ্ছে সূর্য দেবতা। ঋগ্বেদে বলছে একমেব মহানাত্মা বেদে স্তুয়তে সূর্যিতি বাচক্ষতে। তাহলে আজকে গুজরাটিরা বা সব জাতির মধ্যেই বলছি, যারা আমরা সনাতনী মত পথে বিশ্বাস করি, অগ্নি তাদের কাছে পবিত্র। যারা শ্রদ্ধা করছে, তারা সেই জায়গাটা তারা পাচ্ছে আজকে। আর বাঙালি অতিরিক্ত শ্মশানমুখী, শ্মশানে ঢুকে গিয়ে পারলে আশ্রম বানিয়ে ফেলছে, কবরস্থান, কবর খুঁড়ে সেখানে দেবতা খুঁজে বার করছে, চিতার মধ্যে থেকে ঈশ্বর খুঁজে বার করছে। কর, রসাতলে যা, বাংলা শেষ হয়ে গেল, আরো শেষ হয়ে যাবে। এই বাংলা জ্ঞানী ব্যক্তিদের পীঠস্থান ছিল। বিধান রায়ের মতো ব্যক্তি বাংলায় জন্মেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ব্যক্তি বাংলায় জন্মেছেন, কাজী নজরুল ইসলামের মতো, জীবনানন্দ দাশ, বটুকেশ্বর দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কি তার রচনা, অবনীন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, এই কিছু বছর আগে। তারাও আগে চলে যাও, জয়দেব গোস্বামী বাংলার। এই বাংলার কালচার, জ্ঞান। শোনো, চণ্ডী অশুদ্ধ হয়ে গেছিল। চণ্ডী, রামায়ণের ছোট্ট ঘটনা বলি। চণ্ডী অশুদ্ধ। চণ্ডীতে একটি শ্লোক আছে, সেখানে দুর্গাকে মলের সাথে তুলনা করা হয়েছে, এবং এর প্রতিবাদ আজকে যারা চণ্ডী পাঠ করছে, এরা করে না, বুঝেই না করবে কোথা থেকে। কিন্তু যে একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, ফুলিয়ায় জন্মেছিলেন, যিনি রামায়ণ বাংলায় অনুবাদ করেছেন, কি নাম বলো তো তার? আমি জানি না। কৃত্তিবাস ওঝা। কৃত্তিবাস ওঝা প্রথম বুঝতে পেরেছিলেন যে চণ্ডীতে দেবী দুর্গাকে অপমান করা হচ্ছে এইসব মন্ত্র বলে। আসল চণ্ডীতে তো এইসব মন্ত্র ছিল না। চণ্ডী পড়ার আগে 8টা নতুন বিধি চালু করেছে। কে বলেছে ভাই এগুলো করতে? কবে করলো? কারা করলে? তান্ত্রিকরা করেছে। কেউ কেউ বলছে যে আমরা শাক্ত মানে হচ্ছে আমরা একদিকে চণ্ডীকেও মানছি, আবার শিবকেও মানছি, আবার কালীকেও মানছি, সব মিলিয়ে মিশিয়ে শাক্ত। অ্যাকচুয়ালি তা নয়। আদি শাক্ত হচ্ছে যারা কেবল চণ্ডী উপাসক। এবং আরো কিছু কথা বলছি, শোনো। যখন কৃত্তিবাস ওঝা বুঝতে পারলেন যে এই ঘটনাটা ঠিক করতে হবে, যে আমি তোমায় বলেছিলাম অরিজিনাল রামায়ণে রামের দুর্গাপুজো করার উল্লেখ নেই। কৃত্তিবাস ওঝা তখন দেখলেন যে আমি রামায়ণ অনুবাদ করছি, আমার একটা সুযোগ আছে। মা দুর্গার এই অপমানের, চণ্ডী যে অশুদ্ধ হয়েছে, এটাকে উনি রামায়ণের মাধ্যমে সংশোধন করার চেষ্টা করলেন। যখন উনি বাংলায় রামায়ণ অনুবাদ করলেন, উনি দেখলেন রাম রাবণকে কিছুতেই যুদ্ধতে হারাতে পারছেন। এটা উনি নতুন রচনা করলেন, অরিজিনাল রামায়ণের ঘটনা না এটা। তখন কি করা যাবে? তখন বলছে রামকে বললেন যে তোমাকে দেবী দুর্গার স্তব করতে হবে, চণ্ডী স্তব, তবে তুমি রাবণকে বধ করতে পারবে, নাহলে পারবে না। তখন কি করা যায়? তখন ওই রামচণ্ডী স্তব করবে, অর্থাৎ মা দুর্গার পুজো করবে। কি দিয়ে করতে হবে? 108টা পদ্ম ফুল দিয়ে।
করতে হবে। আর এদিকে খবর পাওয়া গেল রাবণও সেম চণ্ডী স্তব করছে, তা তো রাবণকে হারানো যাবে না। তখন হনুমানকে পাঠানো হলো, যাও, আর রাবণের হয়ে স্বয়ং স্তব করছে দেবগুরু বৃহস্পতি। তখন হনুমানকে পাঠানো হলো। হনুমান চলে গেল রাবণের যজ্ঞ ভঙ্গ করতে, গিয়ে দেখছে বৃহস্পতি অনর্গল একদম জপ করছে দেবী চণ্ডীর। তখন হনুমান তাড়াতাড়ি সূক্ষ্ম বেশে মাছির আকার ধারণ করলেন। এগুলো সবই লৌকিক কথা, এগুলো পৌরাণিক কথা। মাছির আকার ধারণ করে চণ্ডী মন্ত্রের উপরে গিয়ে দুটো মন্ত্রকে নষ্ট করে দিলেন। কিন্তু বৃহস্পতিকে থামাবে কে? সে তো দেবগুরু, তার সব মুখস্থ। সে অনর্গল মন্ত্র পড়ছেন, থামাতে পারছেন না। তখন হনুমান নিজের রূপ ধারণ করলেন। মানে ওই নাম ওগুলো কেটে দেওয়ার পরও তিনি বলে যাচ্ছেন। হ্যাঁ, দেবগুরু বৃহস্পতি তো, হ্যাঁ, মানে তাকে কে আর থামাবে কে? তখন হনুমান নিজের রূপ ধরে প্রকট হলেন, প্রলয় রূপ ধরলেন। তখন বৃহস্পতির সাথে যুদ্ধের মতো পরিস্থিতি। তখন বৃহস্পতি হনুমানের ওই রুদ্র রূপ দেখে পলায়ন করলেন। রাবণের যজ্ঞ ভঙ্গ হলো এবং রাম দেবী চণ্ডী স্তব করলেন এবং চণ্ডীর 108 খানা হচ্ছে তোমার পদ্মফুলের দিয়ে চণ্ডীকে করলেন, চণ্ডী স্তব শেষ করলেন এবং যজ্ঞ সম্পূর্ণ করলেন। তারপরে রাম রাবণকে বধ করলো। এই যে গল্পটা, এটা তো বাল্মীকি রামায়ণে নেই। এই যে চণ্ডী অশুদ্ধ হলো, চণ্ডী অশুদ্ধ হয়ে গেছিল, এটা কৃত্তিবাস বুঝতে পেরেছিলেন। তো এরকম প্রচুর শাস্ত্রীয় ঘটনা আছে। এগুলো শাকদ্বীপীয় গুরু যারা আছে, এগুলো তাদের আছে। এবার তোমরা প্রচলিত যা শুনছো পৌরাণিক, এসব গেঁজাখড়ি। মানুষ গেঁজাখড়ি শুনতে বেশি ভালোবাসে, ভালোবাসুক। আমি চেষ্টা করবো পডকাস্টে তোমাদের মনের কথার উত্তর দেওয়ার। সাধারণ মানুষ জানতে চায়, অনেক কথা জানতে চায়। সাধারণ মানুষ প্রশ্ন করে, বাড়িতে লক্ষ্মী পুজো করছি প্রত্যেক বছর, অর্থ আসছে না, ধন আসছে না, দেখি যে ঠাকুর মশাই করছে তারও তো অর্থ নেই, কি করবো? লক্ষ্মী পুজো করবো? আলা শুনুন, আগে ভালো করে বুঝুন। বাস্তু যদি ভালো না হয় সেগুলি ঈশ্বর থাকে না। আর আপনি যে ঘরে বসে আছেন সে ঘরে আপনি পাপ কর্ম তো করছেন। হয়তো ওর মধ্যে আপনি কোনো 2 নম্বরই পথের টাকা নিয়েছেন, কাউকে ঠকিয়ে টাকা নিয়েছেন, আছেন তো মানুষ, প্রত্যেকটা মানুষই আছে। তারপর দেখা গেল কেউ মদ্যপান করেছে ওই বাড়িতে বসে। তাহলে যে গৃহে পাপকর্ম হচ্ছে, মদ্যপান হচ্ছে, সেই গৃহে ঘরের মধ্যে ঠাকুরের ছবি লাগিয়ে রেখে দিয়েছে বেডরুমে, হয় কখনো? সে গৃহে ঈশ্বর বিরাজ করে? ঈশ্বরকে উপাসনা করতে গেলে তার স্থান পবিত্র হতে হয়, মন পবিত্র হতে হয়। এই জন্য বাস্তুশাস্ত্রে আগাগোড়াই নিয়ম ছিল যে দেবস্থান, নাট মন্দির, সংঘ, এগুলো সব আলাদা তৈরি করতে হতো। সেখানে পুরোহিত থাকতেন, তার তত্ত্বাবধানে মানুষ জপ করত। এসব উঠে গেছে এখন। এই জন্য হাজার পুজো পাঠ করে কোনো ফল হয় না। থ্যাংক ইউ। তোমার মানে আজকের পডকাস্টে না কোনো রকম মানে একটা মানে অদৃশ্য একটা চড় মারা হয়েছে অনেক লোকদেরকে, যারা এই জিনিসটাকে নিয়ে অনেক রকমভাবে কাজ করে। এবং আমরা একেবারে শেষের দিকে আছি, দাদা তোমার যদি কোনো কথা বাকি থেকে থাকে তুমি রাখতে পারো। দেখো, আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব। আমার নাম্বার আছে, আমার নাম অভিমন্যু সূর্য। একদমই। আমি প্রচুর মানুষের কাছে ক্ষমা প্রার্থী, অনেকে ফোন করেন, ধরতে পারি না। কাইন্ডলি যারা আমাকে দেখাতে চাইছেন বা আমার সাথে কনসালটেশন করতে চাইছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই আমার, একটা হাই পিং করবেন। আমি বিস্তারিত সমস্ত কিছু জানিয়ে দেবো আপনাদেরকে, যে আমাকে কোথায় দেখাবেন, কোন কোন চেম্বারে আসবেন, কবে বসি, কত ভিজিট, কিভাবে আসবেন, সমস্তটা বলে দেবো। যাদের ফোন ধরতে পারছি না তাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি প্রচুর, বিশ্বাস করুন, দিনে আমাদের কাছেও 24 ঘন্টার সময় প্রচুর মানুষ ফোন করেন। সেই সময় হয়তো আমি কাউকে দেখছি বা আপনারা ফোন করছেন, সেই সময় হয়তো আমি জ্যোতিষেরই কোনো কাজে ব্যস্ত থাকছি। আপনারা হোয়াটসঅ্যাপে SMS করবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, এমন একজনও হবে না যাদেরকে আমি রিপ্লাই করব না। প্রত্যেককে রিপ্লাই করব। চেম্বারে এসে কথা বলবেন। আমার নিজের বাড়িতে আমি দেখি, সেখানে যারা আপনারা দেখাচ্ছেন দীর্ঘদিন ধরে, এসে যোগাযোগ করবেন। সকলে খুব ভালো থাকুন। নমস্কার। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট আবার বারবার প্রতি মাসে আপনাদের জন্য নিয়ে আসছি অভিমন্যু সূর্য, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার। নমস্কার দাদা। নমস্কার।